আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বোর্ড প্রধানদের আন্তরিক দৃঢ়তায় চলছে স্কুল ভিত্তিক অনলাইন শিক্ষা কার্যক্রম। কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসে আমাদেরকে দেখতে পাচ্ছ এবং তোমাদের পাঠোদ্ধার করতে পারছো। আমাদের ফেসবুক আইডি কেডিআরকে সেকেন্ডারি কোটাকোল এবং ইউটিউব আইডি, আমাদের কেডিআরকে ইউটিউব আইডি থেকেও তোমরা এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ এবং সরাসরি করতে পারছো। এবং আমাদের শিক্ষকদের ব্যক্তিগত ইউটিউব আইডি, আমার ব্যক্তিগত ইউটিউব আইডি বিএম মিজান থেকেও তোমরা এই ক্লাসগুলো ডাউনলোড করেও দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অঙ্ক অনেকেই করতে পারি, তাই না? অঙ্ক করার সহজে করতে পারি, কিন্তু অঙ্কের পিছনে যে বিষয়টি থাকে সেই কিছু সূত্র জানা বা ওই বিষয় সম্পর্কে ভালো করে জানা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বিষয় না জেনে কিন্তু আমরা অঙ্কের গভীরে প্রবেশ করবো না এবং করলে কিন্তু বুঝতেও পারবো না, সেটা আমাদের মনে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের শেখাতে যাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের বইয়ের 184 পৃষ্ঠায় এই অধ্যায়টির অঙ্কগুলো অঙ্কসমূহ দেওয়া আছে। আমরা এই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রিক রেশিও, আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত শব্দটা ইংলিশটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। এটা একটা গ্রিক শব্দ, ট্রাইগোনোমেট্রিক। ট্রাই শব্দের অর্থ হচ্ছে 3, গণ শব্দের অর্থ ধার বা বাহু, ধার বা বাহু, ধার বা বাহু। প্রিয় শিক্ষার্থীরা, মেট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমাপ বা মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ বা গণনা। তাহলে এই যে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, এই শব্দের অর্থ আমরা রাখছি 3 বাহু পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো 3 বাহু কার থাকে? ত্রিভুজের 3টা বাহু থাকে, তোমরা জানো। আমরা ত্রিভুজ এখানে কল্পনা করি, এই ত্রিভুজের 3টা বাহু আছে, 1 2 3। তাহলে আমাকে দেখতে পাচ্ছি যে এই যে 3 বাহু পরিমাপ হচ্ছে তোমার ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক রেশিও। ত্রিকোণমিতি ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্ক বিষয় কিন্তু পাঠদান করা হয়। এই ত্রিকোণমিতিতে কিন্তু ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ এবং প্রকৌশল কাজে এই ত্রিকোণমিতি ব্যবহার করত। জ্যোতির্বিজ্ঞানীগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করার জন্য কিন্তু এই ত্রিকোণমিতি কাজে লাগাতো। এরপরে প্রাচীনকালে মানুষেরা নদীর প্রস্থ নির্ণয়, নদীর দূরত্ব নির্ণয় এবং গাছের ছায়া দেখে গাছটার উচ্চতা নির্ণয় কিন্তু এই ত্রিকোণমিতি ব্যবহার করতো, যা তোমরা এই ত্রিকোণমিতি শিখে কিন্তু নিজেরাই নির্ণয় করতে পারবে। এরপরে আমরা বলতে পারি অধুনা ত্রিকোণমিতির ব্যবহার কিন্তু গণিতের সকল শাখায় দেখা যাচ্ছে। আমরা গণিতের যে শাখায় যাই না কেন সেখানে ত্রিকোণমিতি ব্যবহার হচ্ছে। আমরা ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, অন্যান্য বিজ্ঞানের শাখায় পড়ি না কেন সেখানে কিন্তু ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ সংক্রান্ত সমস্যা, নেভিগেশন, ক্যালকুলাস সহ সকল গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতি ব্যবহার দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এই যে একটা আমাদের অধ্যায় সম্পর্কে আমরা যা শিখবো বা জানবো, সেটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এই সমস্ত কথাগুলো বলা আছে এবং আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানবো। না জানলে কিন্তু এই অধ্যায়ের জ্ঞানটা আমাদের অপূর্ণ থেকে যাবে। আমরা কিন্তু অঙ্ক করলেই শুধু হবে না, এই অঙ্কের পিছনে যে কথাগুলো বলা আছে তোমাদের জানার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা এনসিটিভি কর্তৃক যে কথাটা বলা আছে আমরা কিন্তু এটা একটু দেখবো বা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটা ত্রিভুজের চিত্র এঁকেছি, তোমরা এটা দেখতে পাচ্ছ। এই যে সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি, দেখো এই কোণটা হচ্ছে সমকোণ। এখন এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা জানবো।
তোমাদের বইয়ে কিন্তু এ ব্যাপারে লেখা রয়েছে যে নামকরণটা কি। তোমরা একটু দেখো, তোমরা কিন্তু অনেকে বলতেছো যে হ্যাঁ স্যার আমরা জানি এটা। তাহলে আমরা দেখি, আমরা যদি এই ত্রিভুজটা নামকরণ করি এ বি সি, শিক্ষার্থীরা এই বিষয় ত্রিভুজ এর বি কোণটা কিন্তু এখানে সমকোণ। তাহলে তোমরা জানো এই সমকোণের বিপরীত বাহু যেটা, সমকোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজ কিন্তু সমকোণ ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু। এই অতিভুজকে তোমাদের বইয়ে ইংলিশে লেখা আছে হাইপোটেনাস। হাইপোটেনাস। তাহলে এই যে হাইপোটেনিয়াস শব্দটা হচ্ছে তোমার অতিভুজ। অতিভুজ হচ্ছে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। এরপর তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে এই যে কোণটা, এই কোণের সাপেক্ষে আমরা এই ত্রিকোণটাকে যদি সন্নিহিত কোণ চিন্তা করি, বা এই যে এই কোণটাকে সূক্ষ্মকোণ চিন্তা করি, এই সূক্ষ্মকোণ, তাহলে সেক্ষেত্রে এই কোণটা যদি আমরা চিন্তা করি, সমকোণ ত্রিভুজে একটা কোণ সমকোণ, বাকি দুটো কিন্তু সূক্ষ্মকোণ। যদি এই কোণটা চিন্তা করি তাহলে এই কোণের সন্নিহিত বাহু হচ্ছে বেশি, এটা হচ্ছে সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু বা অনেকে এটাকে বলে ভূমি, অর্থাৎ অনেকে এটাকে ভূমি বলে, অর্থাৎ ভূমি। আর ইংলিশে যদি এটাকে আবার নামকরণ করি, এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যাডজাসেন্ট সাইড, যেটা অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, এই যে সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা, এটা হচ্ছে সন্নিহিত বাহু, অ্যাডজাসেন্ট সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটা বাহু দাঁড়িয়ে আছে, এই বাহুটা তোমরা হয়তো অনেকে বলে ফেলবে এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, আমরা যখন বলবো এটা কিন্তু লম্ব, কিন্তু আবার ত্রিকোণমিতি যখন শিখবো এটার নাম দেবো আমরা উন্নতি। প্রিয় শিক্ষার্থীরা, কি দেবো তোমাদের বইয়ের ভাষায়? এই যে এবি, এটাকে আমরা বলবো উন্নতি। তাহলে এই এবিটা আমরা জানছি কিন্তু উন্নতি বা লম্ব, বা এটাকে বলা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। প্রিয় শিক্ষার্থীরা, কার বিপরীত বাহু? সূক্ষ্মকোণের বিপরীত বাহু। কে বলা হচ্ছে তোমার অপোজিট সাইড। তোমাদের ত্রিকোণমিতির ভাষায় এটাকে আমরা বলবো অপোজিট সাইড। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলছি? উন্নতি, লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট সাইড। তাহলে এই যে অপোজিট সাইড, যেটা সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা, অর্থাৎ যেটাকে তোমার লম্ব বলো জ্যামিতির ভাষায়, সেটাকে আমরা ত্রিকোণমিতির ভাষায় বলো উন্নতি বা বিপরীত বাহু বা অপোজিট সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে এই যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই ত্রিভুজের বাহুগুলোকে কি বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ নির্দেশের জন্য ছয়টি বহুল ব্যবহৃত চিহ্ন। কি চিহ্ন? গ্রিক চিহ্ন। যেটা বহুল, তোমাদের বইয়ে কিন্তু 6টির কথা বলা আছে, যা তোমাদের নৈবেত্তিক পরীক্ষা কিন্তু আসতে পারে। যেই যে সূক্ষ্মকোণ নির্দেশের জন্য কয়টি গ্রিক চিহ্ন ব্যবহার করা আছে? বহুল ব্যবহৃত 6টি। তোমরা কিন্তু জানো এই চিহ্নটাকে বলা হচ্ছে আলফা, এই চিহ্নটাকে বলা হচ্ছে বেটা, এবং এই চিহ্নটাকে বলা হচ্ছে গামা। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর যে চিহ্নটা বলা হচ্ছে সেটাকে বলা হয় থিটা। 5 নম্বর চিহ্নটা যেটা আমরা বলি সেটাকে বলি হচ্ছে আমরা ফাই, এবং 6 নম্বর যে চিহ্নটাকে আমরা বলি সেটা হচ্ছে ওমেগা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু সূক্ষ্মকোণ নির্দেশের জন্য বহুল ব্যবহৃত এই 6টি চিহ্ন তোমাদের পঠিত বইয়ে আছে। শুরুতেই তোমাদের অধ্যায় আলোচনা শুরুতে 2য় পৃষ্ঠায় কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছ যে সূক্ষ্মকোণ নির্দেশের জন্য 6টি বহুল ব্যবহৃত গ্রিক চিহ্ন দেওয়া আছে: আলফা, বেটা, গামা, থিটা, ওমেগা, এই যে ওমেগা, এবং এটা ফাই। তাহলে এই 6টি চিহ্ন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে যে চিহ্নটা বেশি ব্যবহৃত, বহুল ব্যবহৃত চিহ্ন, সেটা হচ্ছে থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই থিটাকে কিন্তু সূক্ষ্মকোণ হিসেবে ব্যবহার করতে বেশি। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে বা উচ্চতর শ্রেণীতে যাবে, সেখানে কিন্তু এই ওমেগা এবং ফাই এটার ব্যবহার দেখবে। যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবে বেশি, তোমাদের এখানে আলফা, বেটা, গামা এবং থিটা, এই 4টি কিন্তু তোমাদের এই এসএসসি লেভেলে কিন্তু বেশি ব্যবহার করা হয়। তা আমাদের থিটা কোণটা সর্বাধিক ব্যবহৃত হয়। কখনো কখনো এই থিটার পরিবর্তে এই কোণটায় যে এ দেওয়া হয় বা বি দেওয়া হয়, এ বা বি, এটা সূক্ষ্মকোণ হিসেবে ধরা হয় এবং সেটা ব্যবহার করা হয়। তোমরা অঙ্কের মধ্যে গেলে এটা দেখতে পাবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে
সূক্ষ্মকোণ নির্দেশের জন্য কয়টি চিহ্ন ব্যবহৃত হয় এবং সেগুলা কি কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু বেসিক আলোচনা করছি এবং তোমরা কিন্তু বুঝতে পারছো আমরা এখন এই যে দুইটা কোণের সাপেক্ষে, এই যে এই কোণের সাপেক্ষে কিন্তু শিখতে পারছি যে কোনটা লম্ব, কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, কোনটা অতিভুজ, এটা কিন্তু আমরা জানতে পারছি। না জানলে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখতে পারবো না, সেহেতু এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমরা এখন এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা কিন্তু শুরু করেছি। আমরা এই মুহূর্তে তোমরা কতটুকু শিখলে এটা কিন্তু আমরা এখন যাচাই করছি। তাহলে দেখি আমাদের একটা ত্রিভুজ আমরা এখানে আঁকি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ত্রিভুজটাকে আমরা খেয়াল করি। এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, এই কোণটা সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কোণটা, এই কোণটাকে আমি যদি থিটা ধরি, আর এই যে কোণ, এই কোণটাকে যদি আমি ফাই ধরি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলতে হবে যে এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এই ত্রিভুজের থিটা কোণের জন্য কি হবে? আমি যদি বলি অতিভুজ কোণটা, তাহলে এই থিটা কোণের জন্য অতিভুজ আমি যদি এখানে নির্দেশ করি, এটা 5, এটা 3, এটা 4, যদি আমি নির্দেশ করি তোমাদের, এবার আমি নামকরণ করি এটাকে এ বি সি, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে অতিভুজ হচ্ছে এই চিত্রে এসি, যার মান হচ্ছে 5। অর্থাৎ থিটা কোণের জন্য তোমরা বলতে পারছো অতিভুজ হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে তোমার 5 এবং এসি। এই অতিভুজটা তোমরা কিন্তু বলতে পারছো, তাই না, এই হাইপোটেনাস। আর এবার যদি আমরা বলি যে এই থিটা কোণের সন্নিহিত বাহু, অ্যাডজাসেন্ট সাইড, তোমরা কিন্তু একটাকে জেনেছো সন্নিহিত বাহু, তাহলে সেক্ষেত্রে সন্নিহিত বাহুটা আমরা কি লিখতে পারছি? বিসি। এই বিসি থিটা কোণের সন্নিহিত বাহু বিসি সমান সমান 4। আমি যদি বলি উন্নতি, তোমাদের বইয়ের ভাষায় বা ত্রিকোণমিতির ভাষায় এখানে যদি বলি উন্নতি বা বিপরীত বাহু, বা আমরা যদি এটাকে বলি ওই কোণের বিপরীত বাহু। প্রিয় শিক্ষার্থীরা, বিপরীত বাহুকে তোমরা একটু আগে জেনেছো। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুকে আছে এবি, এই এবি এর মান হচ্ছে 3। তাহলে তোমরা কিন্তু সহজে বুঝতে পারছো যে থিটা কোণের জন্য কি হচ্ছে। কিন্তু আমরা যদি এই যে ফাই কোণের জন্য চিন্তা করি, সেক্ষেত্রে কি হবে দেখো তো, ফাই কোণের জন্য, তাহলে এই যে থিটা কোণের জন্য তোমরা একটা মান পেলে, তাহলে ফাই কোণের জন্য আমরা কি, তোমরা নিশ্চয়ই তুলে নিচ্ছ এটা এবং একটু বুঝে নিতে, তোমাদের বইয়ে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করা আছে। তোমাদের এমসিকিউ অংশের জন্য কিন্তু এই অংশ খুবই গুরুত্বপূর্ণ। এই ফাই কোণের জন্য, এই কোণটার জন্য অতিভুজ কোণটা হবে, তোমরা কিন্তু জানো হাইপোটেনাস বা অতিভুজ, এখানে কত হচ্ছে এসি ইজ ইকুয়াল টু 5, এটা বৃহত্তম বাহু। এবং এটার সন্নিহিত বাহু কোনটা হবে, তোমরা জানো সন্নিহিত বাহু হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট সাইড মানে ওই কোণের অ্যাডজাসেন্ট, ওই কোণের সঙ্গে ওই কোণের সন্নিহিত, অর্থাৎ এখানে এবি, এক্ষেত্রে এবি সমান সমান 3। আবার দেখছি এই যে সাই কোণের জন্য, ফাই কোণের জন্য দেখো আমরা দেখছি এখানে এবি হচ্ছে সন্নিহিত বাহু, এবং বিপরীত বাহু যেটা তোমরা জানো, বিপরীত বাহু বা উন্নতি, এই কোণের বিপরীত বাহু কোনটা আছে দেখো তো সবাই, বিসি, বিসি ইজ ইকুয়াল টু 4। তাহলে এখন যদি তোমরা, আমি অনেকের জন্য এই চিত্রটি এঁকে দিই, তাহলে তার সন্নিহিত বাহু কোনটা হবে, তার উন্নতি কত হবে, বা বিপরীত বাহু কোনটা হবে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, তাই না? তাহলে এই অংশটা তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে এবং এখান থেকে কিন্তু এমসিকিউ অংশে প্রশ্ন এসে থাকে। অনেক ভালো ভালো শিক্ষার্থী কিন্তু এটা অ্যান্সার করতে পারে না, কারণ তারা এগুলো কিন্তু না করে চলে যায়। এখন আমি তোমাদের সাথে কিছু ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের অধ্যায় কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করবো এবং এই অনুপাতের মধ্যে বিভিন্ন অনুপাতের মধ্যে সম্পর্ক নিয়ে একটু আলোচনা করবো। প্রত্যেক খাতাগুলো নাও, এই অংশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অঙ্কের দিকে ধাবিত হচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা কিন্তু এই অনুপাতগুলো বুঝতে পারছো। আমরা এখন যাব ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, সেজন্য তোমরা একটু গুরুত্বপূর্ণ জানতে চাচ্ছ, সূত্র সম্পর্কে জানতে চাচ্ছ। তো আমরা দেখি, এই যে একটা ত্রিভুজ আমরা এখানে চিন্তা করছি, প্রত্যেকে একটি ছক এঁকে ফেলি আমরা। তাহলে সাইন, এটা হচ্ছে অনুপাতের নাম, ত্রিকোণমিতিক অনুপাতের নাম সাইন। এটা সংক্ষেপে আমরা যেটা বলবো, সংক্ষেপ শব্দ আকারে এ সাইন, এবং কোসাইন, এটা কি সংক্ষেপ জানবো আমরা কস,
ট্যানজেন্ট, সংক্ষেপে আমরা জানবো এটাকে বলা হবে ট্যান। শিক্ষার্থীরা কোট্যানজেন্ট, এটাকে আমরা সংক্ষেপে জানবো আমরা কট। সেকেন্ড, এগুলো কিন্তু সকলে আমরা গ্রিক শব্দ সম্বন্ধে পড়ছি। সেকান্ড, একে আমরা সেক। কো সেকেন্ড, কো সেকান্ড শব্দ বললো আমরা কোসেক। শিক্ষার্থীরা এই যে অনুপাতগুলো আছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এটাকে আমরা সংক্ষেপে কিন্তু বলি সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা সাইন, কস, সেক, ট্যান, কট, সেগুলো কিন্তু অনুপাত, এগুলা অনুপাত। আমরা যদি এর সাথে এই যে থিটা কোণ, চিত্রদিকে আমরা খেয়াল করি, এই কোণটা বিশেষ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, তাহলে কিন্তু এটা কিন্তু আর অনুপাত থাকছে না। এই যে কোণ আমরা যখন বলবো, তাহলে আমরা সাইন থিটা, প্রত্যেকটি থিটা কোণের সাইন অনুপাতকে বোঝায়, অর্থাৎ এই থিটা কোণের সাইন অনুপাতকে বোঝায়। সাইন ও থিটা এর গুণফল কিন্তু নয়, এটা কিন্তু সাইন গুণ থিটা তা কিন্তু নয়। তোমরা কিন্তু এটা প্রায় ভুল করো। সাইন থিটা বলতে সাইন ও থিটার গুণফল বোঝাচ্ছে না, সাইন থিটা বলতে বোঝাচ্ছে থিটা কোণের সাইন অনুপাতকে। তাহলে তোমাদের বইয়ে কিন্তু এই কথাটা লেখা আছে, এটা কিন্তু নৈবেত্তিক অংশের জন্য বা বহুপদী জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই থিটা বাজে এই সাইন অনুপাত কোনো অর্থ বহন করে না। আমরা যদি থিটাটা না দিই, এই সাইন অনুপাতটা কিন্তু একটা অনুপাত বোঝাচ্ছে, এটা কিন্তু কোনো অর্থ বহন করতেছে না। তাই বলবো তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে যে এই থিটা বাজে সাইন কোনো অর্থ বহন করে না। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্র অনুসারে আমরা এখন জানবো যে এই যে সাইন থিটা, এটার মান কত। এই সাইন হচ্ছে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, চিত্র অনুসারে লম্বের মান এখানে কত বলতো এবি এবং অতিভুজের মান কত এসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইনকে যাচ্ছি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে অনুপাত, এই যে ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বলি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, এটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ সাইন থিটা। এটা যদি আমরা মনে রাখার জন্য আমরা একটা চিন্তা করি, এটা মনে রাখার উপায়ের জন্য যে সাগরে লবণ অতি। প্রিয় শিক্ষার্থীরা, সাগরে লবণ অনেক থাকে, তো অর্থাৎ সাগরে মানে সাইন আর লবণ হচ্ছে লম্ব আর অতি মানে হচ্ছে অতিভুজ, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মিলিয়েছি যে সাগরে লবণতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কোসাইন, এটা দেখো লম্ব বাই, এটা ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা কোসাইনকে বলতেছি ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভূমি এখানে কত বিসি আর অতিভুজ হচ্ছে এসি। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা মনে রাখার জন্য করতে পারি কবরে ভূত অতি। কবরে অর্থাৎ কস, ভূত অর্থাৎ ভূমি আর অতি অর্থাৎ অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি যে কবরে ভূত অতি অর্থাৎ কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। জাস্ট এটা আমরা মনে রাখার জন্য ব্যবহার করব, কিন্তু আমরা বলি কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা হচ্ছে কি দেখো বাকি আছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো লম্ব বাই ভূমি, আবার যদি সাইন লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ সাইন বাই থিটা করি, তাহলে সাইন থিটা ভাগ কস থিটা, অতিভুজ কিন্তু কাটা যায়, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে লম্বটা কত দেখো তো এবি আর ভূমিটা কত দেখো তো বিসি। এটা দেখো আমরা কিন্তু অনেকে দেখতে পারি সাইন থিটা বাই কস থিটা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সাইন কস থিটা ভাগ করলেও কিন্তু আমরা এই যে ট্যানের মানটা পাচ্ছি, তাই না? এটা মনে রাখার জন্য তোমরা বলতে পারো টাইটানে লম্বাভূত, অর্থাৎ এই টাইটান গ্রহে লম্বাভূত পাওয়া যায়। টাইটানে বলতে আমরা ট্যান বোঝাচ্ছি, লম্ব হচ্ছে লম্ব আর ভূতে আমরা ভূমি বোঝাচ্ছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টাইটান গ্রহে লম্বাভূত আছে, সেখান থেকে কিন্তু আমার ট্যান মানে লম্ব বাই
ভূমি। তো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু জাস্ট ছন্দটা মিলাচ্ছি কিন্তু মনে রাখার জন্য, কিন্তু এই কট, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। কিন্তু সেখানে দেখো লম্ব বাই ভূমি ছিল হচ্ছে ট্যান, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমরা বলতেছি বিসি বাই এবি, উল্টে যাচ্ছে কিন্তু ট্যানের ক্ষেত্রে। তাহলে আমরা ট্যানের ক্ষেত্রে লিখছিলাম কস বাই সাইন, এখানে সাইন বাই কস, তাহলে কট হবে কস বাই সাইন, উল্টে যাচ্ছে সাইন। আর এই দেখো যেহেতু ট্যান কিন্তু ট্যানের উল্টা কট, সেটা আমরা বলছি 1 বাই ট্যান, 1 বাই ট্যান থিটা, এর মান হচ্ছে কিন্তু কট থিটা, তাই না? তাহলে এই ট্যানের ক্ষেত্রে কিন্তু উল্টা 1 বাই কট আমরা লিখতে বলতে পারতেছি ট্যানকে, তাই না? আর সেক, সেক হচ্ছে তোমার দেখো এই কজের উল্টা, অতিভুজ বাই, অতিভুজ বাই ভূমি। তোমরা দিয়েছো অতিভুজ হচ্ছে এসি, চিত্র অনুসারে ভূমি হচ্ছে বিসি, সেক্ষেত্রে 1 বাই কস, অর্থাৎ আমরা কিন্তু সেক মানে যাচ্ছে 1 বাই কস, তাহলে কজের কাছে কিন্তু আমরা লিখতে পাচ্ছি 1 বাই সেক। ভেরি গুড শিক্ষার্থী, দেখো আমরা সেক হচ্ছে কজের উল্টা, অতিভুজ বাই ভূমি, তাহলে 1 বাই কস, আর কজ হচ্ছে সেকের উল্টা অর্থাৎ 1 বাই সেক, কোসেক হচ্ছে সাইনের উল্টা, সেক্ষেত্রে আমরা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ দেখো চিত্র অনুসারে অতিভুজের মান কত এসি, লম্বের মান এবি, এটা 1 বাই সাইন কিন্তু আমরা লিখতে পাচ্ছি, তাই না? 1 বাই সাইন, আর এক্ষেত্রে কিন্তু 1 বাই কোসেক, 1 বাই কোসেক থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে কার অনুপাতে কি হবে, তাই না? ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। আর তোমার এই ত্রিভুজ থেকে তোমরা আরো 3টি সূত্র পাবে, সূত্র বা অভেদ, এই অভেদ পাবে যার সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাস সূত্র অনুসারে কিন্তু আমরা পাচ্ছি এখানে যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পিথাগোরাস সূত্রটা আছে, এটাকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি, তাহলে আমরা যদি এসি বা অতিভুজ দ্বারা এই সমীকরণটাকে ভাগ করি, তাহলে একটা অভেদ পাবো যা হবে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এটা কিন্তু তোমাদের ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে কিন্তু আমাদের মানগুলো করতে হবে। দ্বিতীয় অভেদটা পাবো আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তৃতীয় যে অভেদটা পাবো আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পিথাগোরাস সূত্রটা পেলাম এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তোমরা কিন্তু জানো, এটা অষ্টম শ্রেণী তোমরা শিখেছো, নবমে তো তোমরা এটা দেখছো, তাই না? তাহলে এই যে এসি স্কয়ার দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা প্রথমটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ অতিভুজ দ্বারা ভাগ করলে কিন্তু প্রথম অভেদটা প্রমাণ পাচ্ছি। আমরা যদি লম্ব দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় পাচ্ছি, এবং ভূমি দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু তৃতীয়টা পাচ্ছি। তাহলে এই যে এটা 3টা অভেদ আমরা পাচ্ছি, যা ব্যবহার করে কিন্তু আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াচ্ছি না, তোমার নিশ্চয়ই বেসিকটা বুঝতে পেরেছো। আমরা কিছু অঙ্ক করব, প্রত্যেকে খাতা কলম নাও। দেখো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে তোমার নিশ্চয়ই সূত্রটা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো যে এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তাহলে প্রত্যেকে দেখো, তোমাদের বইয়ে 184 পৃষ্ঠায় অনুশীলনী 9.1-এ দেখো একটি সমস্যা আছে। 1 নম্বর আছে সত্য মিথ্যা যাচাই করো, যা তোমরা নিজেরাই পারছো, কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আবার 2 নম্বর অঙ্কটা যেটা আছে, দেখো লেখা আছে যে সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ দেওয়া আছে সাইনে, আমরা বলতে পারি দেওয়া আছে সাইন এ সমান 3/4। প্রিয় শিক্ষার্থীরা, সাইন মানে তোমরা কিন্তু জানো প্রত্যেকে, আমরা যদি এটাকে ত্রিভুজে নামকরণ করি, এই যে এই কোণটা, অর্থাৎ এই কোণের সাইন অনুপাত এখানে দেওয়া আছে, আমরা এবিসি এটাকে নামকরণ করলাম। তাহলে এই যে এই কোণের সাপেক্ষে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। তাহলে সেই ক্ষেত্রে এই যে এবি এর মানটা কত হবে, তোমার সেই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা করতে পারছো, তাই না? আমরা যদি পিথাগোরাসের সূত্র ব্যবহার করি তাহলে কি হয় দেখো তো, এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এই লম্ব আমরা বের করলাম, 4 4 16, 3 3 9, 16 থেকে যদি 9 যায় 7,
অর্থাৎ আমরা এই যে বি ঘর মান পেলাম 7। তাহলে অন্য ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা করি তাহলে চিত্র হতে আমরা কি পাচ্ছি? প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি চিত্র হতে আমরা পাচ্ছি cos থিটা, অর্থাৎ cos a। এক্ষেত্রে cos এর মান আমরা কত পাচ্ছি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √7, অতিভুজ হচ্ছে 4। আমরা যদি tan বের করি কি হবে? tan হবে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি √7। যদি আমরা sec বের করি বা cot বের করি কি হবে? cot ই হবে তোমরা জানো tan এর উল্টা, অর্থাৎ √7/3। আমরা যদি sec বের করি সেটা হবে cos এর উল্টা, অর্থাৎ 4/√7। এবং cosec তোমরা জানো যেটা দেওয়া আছে sin এর উল্টা, অর্থাৎ 4/3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারছি। এই একই নিয়মে তোমরা তোমাদের বইয়ে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা কিন্তু তোমরা এই নিয়মে করতে পারছো, তাই না? তবুও আমি তোমাদের সাথে এই 4 নাম্বার অঙ্কটি একটু আলোচনা করছি। প্রত্যেকে আমরা দেখি 4 নাম্বার অঙ্কটা কি আছে প্রিয় শিক্ষার্থীরা। 4 নাম্বার ABC সমকোণী ত্রিভুজের, প্রত্যেকে কিন্তু 4 নাম্বার 3 নম্বর অঙ্ক তোমরা কিন্তু পারছো। ওরা বলেছে ABC ত্রিভুজের ত্রিকোণ সমকোণ। আমরা যদি চিত্র দেখে ফেলি এটার জন্য, এই যে ABC একটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি যার ত্রিকোণ সমকোণ, ABC তে চিন্তা করলাম যার ত্রিকোণ সমকোণ AB সমান 13, প্রিয় শিক্ষার্থী AB সমান 13 আমি দিলাম 13 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, এবং কোণ ABC কোণ সমান থিটা। এই যে বি কোণের মান ওরা ব্যবহার করেছে থিটা, তাহলে sin থিটা, cos থিটা এবং tan থিটা এর মান বের করা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই উদ্দীপক কিন্তু দেওয়া আছে, উদ্দীপক আমি একটা চিত্র এখানে এঁকে ফেললাম তোমাদের জন্য। তাহলে এই যে এটা আছে আমাদের এখান থেকে sin, cos এবং tan থিটা মান তোমাদের বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই চিত্র হতে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারছো AC এর মান, তাই না? পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা অতিভুজ হচ্ছে, আমি একটু সংক্ষেপে করছি তোমাদের জন্য, এই স্কয়ারটা একবারে বসে রুট দিয়ে দিচ্ছি, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার দিলে কিন্তু আমরা লম্ব মান পেয়ে যাচ্ছি। অতিভুজ হচ্ছে 13 13 169, 12 144, কত থাকতে দেখো তো 25, অর্থাৎ এই 25কে রুট করলে আমরা পাচ্ছি 5 প্লাস মাইনাস 5, যেটা একটা বাহুর দৈর্ঘ্য সেটা আমরা মাইনাসটা ব্যবহার করছি না। 5 হচ্ছে এখানে এই যে এসি বা লম্বের মান বা উন্নতির মান। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমি যদি বলি চিত্র হতে sin থিটার মান কত হবে, তোমরা কিন্তু আমি বলতে পারবে sin মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। যদি আমি বলি cos থিটার মান কত হবে প্রিয় শিক্ষার্থীরা, cos মানে ভূমি বাই অতিভুজ, তাই না? অপরিভূত অতি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 12/13। আমি যদি বলি tan থিটা এর মান কত হবে বলো তো? tan আমরা জানি টাইটান লম্ব বাই ভূমি, অর্থাৎ 5/12। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এই মানগুলো বের করতে পারছো। তাহলে তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে যে আমরা কিভাবে এই যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকের ক্লাসে কিন্তু আর কথা বাড়াচ্ছি না, আমরা অনন্য গাণিতিক সমস্যাগুলো পরবর্তী ক্লাসে তোমাদের সামনে নিয়ে হাজির হব। তাহলে আমি তোমাদের জন্য এভাবে একটা বাড়ির কাজ দিচ্ছি, আমার কাজটি একটু তুলে নিই। তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, আমি এই একই নিয়মে যা তোমাদের সাথে আলোচনা করেছি তার মধ্যে তোমাদের একটা SW দিচ্ছি, যা তোমরা বাড়িতে করবে এবং করোনা পরবর্তীতে তোমাদের শ্রেণী শিক্ষককে তোমরা দেখাবে। ত্রিভুজ ABC এর কোণ B সমান 90 ডিগ্রি, কোণ B সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, PC সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কতে যেটা জ্ঞানমূলক অংশে থাকছে, AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্ন তোমাদের নম্বর বরাদ্দ রয়েছে 2। আমরা কিন্তু একটু আগে কিন্তু AC এর দৈর্ঘ্য নির্ণয় করেছি, তাই না? দেখো এরকম করে তোমরা কিন্তু সহজে কতে ছোট্ট একটা অংশ করে কিন্তু তোমরা 2 মার্কস পেতে পারো প্রিয় শিক্ষার্থীরা। এবং তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
কোণ সি সমান সমান থিটা হলে, কোণ সি সমান সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর আগের প্রশ্নটা 4 নম্বর প্রশ্নে সাইন থিটা এবং কস থিটার মান বের করেছি। আবার যদি সাইন থিটা কস থিটা যোগ করি 5/13 12/13, তোমরা কিন্তু খুব সহজে মানটা বের করতে পারছো। 12 আর 5 17/13, অর্থাৎ আমরা কিন্তু সাইন থিটা প্লাস কস থিটা যোগ করে এই অনুপাতে মান বের করেছি চিত্র হতে। এটা যোগ করে কিন্তু আমরা এই 2 নম্বর প্রশ্ন কিন্তু সলভ করতে পারছি, যা তোমরা বাড়িতে কিন্তু এটা করে আনবে বাড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে। সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তোমাদের বাড়ির কাজ যেটা আমি তোমাদের দিয়েছি, যে 1 নম্বর প্রশ্নে কিন্তু তোমাদের মার্কস থেকে 4 একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নে গণিতে কিন্তু 10 নম্বর বরাদ্দ আছে তোমাদের জন্য। এই যে 10 মার্কসের যে প্রশ্নটা কিন্তু তোমরা কিন্তু সলভ করবে এবং 10-এ 10 পাবে অনেকে, আমার একটা বিশ্বাস। তাহলে এই যে দেখা হচ্ছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার সমান সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার। এখানে সেকের মান কিন্তু আমরা ওই চিত্র থেকে বের করতে পারছি, কোসেকের মান বের করতে যোগ করতে পারছি এবং দুইটা সেক স্কয়ার কোসেকের মান বের করে এটা গুণ করতে পারছি, তাই না? গুণ করলে দেখা যাচ্ছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু এটা সহজে সমাধান করতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের ক্লাসটি ভালো লাগলো। আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা পূর্ণাঙ্গ নম্বর পাবে। তো ভালো থেকে প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে তোমার ক্লাসটি দেখার জন্য।